দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে গত কয়েকদিন আমি কথা বলিনি, একটু ব্যস্ত ছিলাম। ওয়াশিংটন ডিসিতে ছিলাম। ওয়াশিংটন ডিসি থেকে আমি ব্যাক করার পরেও আমি চেষ্টা করেছি লাইভে এসে কয়েকটা বিষয় আপনাদের সাথে কথা বলবো, কিন্তু ব্যস্ততার জন্য হয়ে ওঠেনি। অ্যাগেইন কথায় কথায় আমি মাঝে মাঝে বলে থাকি, আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটর না বা সামাজিক মিডিয়ায় ভিডিও বানিয়ে পোস্ট করে এখান থেকে ইনকামের উপরে আমার জীবন চলে না। একটা ল ফার্ম রান করার বদৌলতে পাশাপাশি দেশের প্রশ্নে কাজ করার জন্য অনেক সময় ওয়াশিংটন ডিসিতে দৌড়াদৌড়ি করতে হয়, করি, আলাপ আলোচনা করি, যাতে আপনাদেরকে বিভিন্ন বিষয়ে আমি আপডেট দিতে পারি। এখন আমি গত শুক্রবার দিন ওয়াশিংটন ডিসিতে ছিলাম। ওখানে কয়েকটা মিটিং আমার ইম্পর্টেন্ট ছিল। আমার মিটিং ইম্পর্টেন্ট ছিল এই কথাটা যদি বলি সেটা মিথ্যা কথা বলা হবে। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আমাদের দেশের স্বার্থে কিছু কিছু বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করব এবং এখানকার অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কথাবার্তা বলবো। এর জন্যই আমার ওয়াশিংটন ডিসিতে যাওয়া। এর মধ্যে আমাদের দেশীয় একটা ইভেন্ট ছিল, সেখানে আমি পার্টিসিপেট করেছি, কথা বলেছি। আজকের একটা বিষয় নিয়ে আমি খুব জরুরি আলাপ আলোচনা করার জন্য অথবা কোনো একটা বিষয় আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য দুই তিনটা বিষয় আমি কথা বলার জন্য কুইক একটা লাইভ আমি করব। আমি চেষ্টা করব অল্প সময়ের মধ্যে লাইভটা শেষ করে আমি আবার অন্য একটা বিষয়ে চলে যাব এবং আজকের রাত্রে অথবা আগামীকালকে সকালে আপনাদের সাথে আমি আবার কথা বলবো। আচ্ছা, যে বিষয়টা ছিল, দুইটা বিষয় বাংলাদেশের এই মুহূর্তে বেশ আলাপ আলোচনা হচ্ছে। অনলাইন অ্যাক্টিভিস্ট যারা বিভিন্ন জায়গা থেকে তারা তাদের অবস্থান ব্যাখ্যা করছে। দেশের উপদেষ্টা মণ্ডলী এবং সরকার তারাও তাদের অবস্থানটা পরিষ্কার করার চেষ্টা করছে। এখন মধ্যে কনফিউশনের মধ্যে থেকেছে আমাদের দেশের নিরীহ মানুষরা। আমার মতো যারা নিরীহ মানুষ বলতে আমি তাদেরকে মিন করি যারা রাজনৈতিক চিন্তা চেতনার বাইরেও দেশের অস্তিত্ব নিয়ে চিন্তা করে এবং দেশের অস্তিত্বের স্বার্থে নিজের বেনিফিটের কথা বাদ দিয়ে দেশের স্বার্থে কাজ করে। যেমন আমি ওয়াশিংটনে আমি যতবার ট্রিপ দেই, এই ট্রিপে অনেক টাকা খরচ হয় দর্শকবৃন্দ। আমি কারো কাছ থেকে এই টাকা চাই না এবং কারো কাছ থেকে আমি এই টাকা পাইও না। আবার আমি ওয়াশিংটন থেকে যেই বিষয়গুলোর উপরে কাজ করি, জাস্ট ইউটিউবে ভিউ বাড়ানোর জন্য এই ধরনের কাজকর্ম করার মতো সময় আমার নাই, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমি একটা ল ফার্ম রান করি। একটা ল ফার্মে আমি যখন একটা কেস নেই, আমি সারা দিন যদি ভিডিও বানাই এবং তাতে আমার যে 2 টাকা ইনকাম হবে, আমি একটা কেস করতে গেলে আল্লাহর ইচ্ছা, মাশাআল্লাহ আপনাদের দোয়ায় আমি যে ইনকাম করি তার ধারে কাছে এগুলো নিয়ে আমি কম্পেয়ার করতে পারি না। ইউটিউবের এইসব যারা তৈরি করে হয়তোবা তারা যেভাবে কাজ করে এটার সাথে আমাকে কম্পেয়ার করি না, এই জন্য কারণ তাদের জীবনযাত্রা আলাদা এবং আমার জীবনযাত্রা আলাদা। হাওয়েভার আমি সাবজেক্টে ফিরে আসি। বিক্রম মিশ্রির সাথে জেনারেল ওয়াকারের তথাকথিত বৈঠক। একটা কথা, আমি জেনারেল ওয়াকারের একজন ক্রিটিক। ডে ওয়ান আমি জেনারেল ওয়াকারকে আমি বলেছি আমি এই ওয়াকারকে পছন্দ করি না। আমি জেনারেল ওয়াকারকে পছন্দ না করার মেইন রিজন, সে হাসিনার আত্মীয়। হাসিনার আত্মীয় মানে হাসিনার কোন এক কাজিনের জামাই। এবং ওয়াকার বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান হওয়ার মতো যোগ্যতা জেনারেল ওয়াকারের ছিল না, কিন্তু হাসিনার বইনের জামাই বিধায় তাকে ওখানে বসানো হয়েছে। আমি এই জন্য তাকে পছন্দ করি না, নাম্বার টু। নাম্বার থ্রি, ওয়াকার সেনাপ্রধানের দায়িত্ব নেওয়ার আগে ভারতে গিয়েছে। ভারতে বারবার তাকে ভেটিং করেছে। তার আনুগত্যের প্রমাণ করতে হয়েছে ভারতের কাছে যে সে ভারতের কাছে অনুগত। এই আনুগত্য দেখাতে গিয়ে জেনারেল ওয়াকার এমন কোনো কিছু বাকি রাখে না যেটা সে করে নাই। তো এগুলোর জন্য জেনারেল ওয়াকারকে আমি পছন্দ করি। আমাকে বহু লোকজন বলেছে ওয়াকার একজন বিনয়ী মানুষ, ওয়াকার একজন ধার্মিক মানুষ, ওয়াকার এগুলো আমার ব্যবসার পার্ট না। আমি ওখানে যাই স্রেফ একটা মাত্র কারণে, আমি বাংলাদেশের উন্নতি করতে চাই। বাংলাদেশের উন্নতি করার জন্য আমার বাংলাদেশের অস্তিত্ব রক্ষার জন্য যে জিনিসগুলো আমার দরকার, সেই জিনিসগুলো আমার তাড়াতাড়ি দরকার জনগণের সাথে শেয়ার করা।
এবং তাতে আমাদের জন্য কোনো একটা জায়গায় ঠিক মতো দাঁড়াতে পারে। তো বিষয়গুলোই হাউএভার আপনাকে আমি যেটা বলতে চাচ্ছি, দুইটা বিষয়ের ভিতরে একটা বিষয় কি, প্রথম বিষয়টা হলো ভারতের এক্সটার্নাল সেক্রেটারি বিক্রম মিস্ত্রি, সে বাংলাদেশে এসে সরকার প্রধান এবং সরকারের উপদেষ্টা মন্ডলী তাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকজনের সাথে কথাবার্তা বলেছে। গুড ওয়ান। এটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে। সে বিতর্কটা হলো যে বিক্রম মিস্ত্রি সে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারের সাথে সে দেখা করেছে এবং এটা গোপনীয় ভাবে দেখা করেছে। বিষয়টা নিয়ে বেশ তোলপাড় নিউজ মিডিয়ায় অথবা সামাজিক মাধ্যমে অনেক প্রকার রিউমার গুজব বেরিয়ে এসছে, কিভাবে দেখা করেছে, কখন দেখা করেছে। আমার কাছেও খবর এসছে যে তারা ওখানে আছে, জেনারেল ওয়াকারের সাথে সে দেখা করেছে। তো এ ধরনের কথাবার্তা আমার কানে এসছে এবং অন্য আরেকটা জিনিস আমার কানে এসছে, সেটা হচ্ছে এই যে বিডিআর পিলখানা ম্যাসাকারের উপরে যেই আমি তাদেরকে সাধুবাদ জানাই এবং আমি ব্যাপারে অত্যন্ত খুশি যে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্দেশে সঠিক কাজটা সঠিক সময় করেছে এবং এটা অত্যন্ত জরুরি ছিল। আমার কেন যেন মনে হয়েছে যে এই বিষয়টা তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে একটা প্র্যাগমেটিজম দেখিয়েছে, একটা কোয়ালিটি দেখিয়েছে, দেশপ্রেম দেখিয়েছে, একটা বড় রকম গুজব থেকে দেশটাকে রক্ষা করেছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে পরিস্থিতিটা সামাল দেওয়ার জন্যই যেভাবে করেছে এবং আমি বিশ্বাস করি এই কমিশনটা হবে এবং এটার উপর একটা এই সঠিক তদন্তে বেরিয়ে আসবে যে 2009 সালের 25শে ফেব্রুয়ারি আসলে কি হয়েছিল, কারা জড়িত ছিল এবং এর সাথে বিগ প্লেয়ার কারা বিহাইন্ড দ্য সিন। এখন এই বিডিআর হত্যাকাণ্ডের তদন্তের ব্যাপারে অনলাইন কিছু অ্যাক্টিভিস্টরা যারা অ্যাক্টিভিজম করে, অনলাইন অ্যাক্টিভিস্টদেরকে আমি কখনো আন্ডারমাইন করার জন্য কথা বলি না। অনেকে আমাকে বলেন যে ভাই আপনি কাউকে আন্ডারমাইন করেন, কাউকে ইজ্জত করেন, কাউকে নিচে নামান, সাবজেক্ট এরকম না। কিন্তু আমি কেন এই সাবজেক্টটাকে এভাবে বলছি, আমি সাবজেক্টটা এভাবে দেখি না একটা কারণের জন্য। অনলাইনে যারা কাজ করে, অনলাইন অ্যাক্টিভিজম যারা করে, তারা কিন্তু আমার কম্পিটিটর না। আমি তাদেরকে কম্পিটিটর মনে করি না। কেন মনে করি না? তা মানুষকে ক্রিটিসাইজ করব তার পলিসির জন্য, সেখানেরও কিছু স্পেসিফিক কিছু ল্যাঙ্গুয়েজ আছে। এখন আমি যদি আপনাকে শালীনতার উদাহরণ দিই, এটা ভুল, আমি ভুল মানুষ, আমি জঘন্য ভাষায় লোকজনদেরকে গালিগালাজ করি। এখন আমি ইদানিং গালিগালাজ কম করি একটা মাত্র কারণে, আমি যার জন্য গালি দিতাম হাসিনা শেখ, সে এখন আর নাই। ভারতের তল্পিবাহক ভারতীয় চুতমারানি যে ছিল সে চলে গেছে, পালিয়েছে, এজন্য আমি গালিগালাজ দেই না। যার জন্য গালিগালাজ থেকে নিজেকে একটু দূরে সরিয়ে রাখি। কিন্তু পাশাপাশি আপনাদেরকেও আমি সাজেস্ট করব, একটা স্পেসিফিক রিজন ছাড়া কাউকে আপনাদের গালি দেওয়া ঠিক না, কাউকে আন্ডারমাইন করাও ঠিক না। হাউএভার এখন জেনারেল ওয়াকারের বিষয়গুলো নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম, আপনাকে আমি যে কথাগুলো বলি। জেনারেল ওয়াকারের যদি সৎ হয় বা নীতিবান হয়, সৎ বা নীতিবান এটা যদি হয়, তাহলে জেনারেল ওয়াকার একটা কাজ করত। কি করতো জানেন? জেনারেল ওয়াকার ক্ষমতা নেওয়ার পরে আয়নাঘর সম্পর্কে একটা ব্রিফিং সে নিজে দিত সাংবাদিকদের সামনে বসে, যে আমি থাকাকালীন বিষয়টা জানতাম, আমার চোখের সামনে এগুলো হয়েছে, এগুলো আমার আওতার, আমার দায়িত্বের বাইরে থেকে কয়েক ডজন মানুষ ফোন করেছে, সেনা কর্মকর্তাদের ফ্যামিলি, যাদের প্রিয়জনরা এই বিডিআর ম্যাসাকারে যারা নিহত হয়েছে তাদের আত্মীয় স্বজনরা ফোন করেছে, এমনকি অফিসারদের ভিতরে যারা বিডিআর পিলখানায় তখন ছিল এট দ্য টাইম অফ দ্য ইনসিডেন্ট 2009 সালের 25শে ফেব্রুয়ারি, তাদের ভিতরে 2-4 জন ফোন করে হতাশাবাদ ব্যক্ত করেছে যে আসলে হচ্ছেটা কি। তো আমি কেন যেন মনে হলো এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলি। প্রথম কথা হচ্ছে একটা আপডেট।
সরকার স্পেশালি ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর মিডিয়াকে বলেছে 5 বিজনেস ডে, আমরা আমেরিকাটাকে বলি 5 ওয়ার্কিং ডেজ, অর্থাৎ সানডে থ্রু থার্সডে, অর্থাৎ রোববার থেকে শুক্রবার পর্যন্ত এই কার্য দিবসের 5টা কার্য দিবসের মধ্যে বাংলাদেশে একটা স্বতন্ত্র কমিশন গঠন করা হবে। এই কমিশন বিডিআর পিলখানা ম্যাসাকার নিয়ে তারা তদন্ত করবে, এটা তারা সিদ্ধান্ত নিয়েছে। এখন ওখানে এই কমিশনের সদস্য সংখ্যা 5 জন হবে, 7 জন হবে, 9 জন হবে, এটা এখনো তারা সিদ্ধান্ত নেয় নাই। কিন্তু এই ব্যাপারে তারা যে সিদ্ধান্তগুলো নিয়েছে, একজন নীতিবান মানুষ, আমি লোকজনের কথাবার্তা শুনেছি, ওয়াকার একজন নীতিবান মানুষ। এই বিষয়টাকে কি আমি বিশ্বাস করি যে এটা নিয়ে আমি আপনাকে কিছু কিছু লোকজন যারা এখানে ইলিয়াসকে নিয়ে কথা বলতে এসে, একটা লোক আছে, এই লোকটার নাম নিয়ান, এটা আপনার ভুয়া নাম এবং আপনি একটা বেজন মা, আপনি এখানে এসেন আমাকে ডিস্ট্রাক্ট করার জন্য, আপনাকে আমি ব্লক করলাম এবং আপনাকে আমি ডিলিট করলাম। ওকে, তো আপনি যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে ওকে, তো আমি জেনারেল ওয়াকারকে পছন্দ করি না, এই বিষয় নিয়ে আপনাকে বহুবার আপনাদেরকে আমি বলেছি এবং সে বিষয়ের সাথে আমি এখন একটা কথা আপনাদেরকে আমি বলতে চাচ্ছি। আমি দর্শকদের উদ্দেশ্য করে আমি আমার কথাটাকে একটু বাদ দিয়ে আমি দর্শকদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলি। আমি বা আপনি জেনারেল ওয়াকারকে পছন্দ করতে না পারি, আমরা জেনারেল ওয়াকার আসিফ নজরুলকে আমরা পছন্দ করতে না পারি এবং আমরা যে কাউকে পছন্দ করতে না পারি, কোনো বিষয়ে নীতিগতভাবে তাকে আমরা পছন্দ করি না, কিন্তু আমাদের বোধহয় একটা কথা আমাদের বলা ঠিক না। আমাদের যখন আমরা একটা, তারা বোধহয় গোলায় ফেলার একটা কারণের জন্য, যে আমার ভিডিওটাও তো অনলাইনে যায়, ইউটিউবে যায়, ফেসবুকে যায় তো। এখন আপনারা যদি আমাকে এভাবে চিন্তা করেন যে কমিউনিটির যারা অনলাইনে অ্যাক্টিভিস্ট তারাও ভিডিও বানায়, যে কমিউনিটির ভিডিও বানায়। এখন আপনাদের জানার জন্য একটা কথা বলি ভাই, এই যে আজকের আমি লাইভ টক শোতে আপনাদের সাথে কথা বলছি, আমি ডানে বায়ে কাউকে তৈরি করে রাখিনি যে আমাকে ব্যাকআপ করো, এই করো, সেই করো। আমি একটা বিষয়ের উপরে লেখাপড়া করি, একটা বিষয়ের উপরে তদন্ত করি, একটা বিষয়কে কংক্রিট আকারে না পাওয়া পর্যন্ত লাইভে এসে আমি আপনাদের সাথে কথাবার্তা বলি না। এখন আর আমি যখন বলি, আমি একটা বিষয় নিশ্চিত হয়ে আপনাদের সামনে এসে কথাবার্তা বলি। এজন্য বলি, তথ্য দেওয়ার ক্ষেত্রে একজন মানুষের যদি সচেতনতা না থাকে, উদারতা না থাকে, দেশপ্রেম না থাকে, তথ্যের ভ্যালিডিটি না থাকে, ছিল এটা নিয়ে থামানোর মতো কোনো কিছু ছিল না। আমি আর্মির প্রোটোকল এবং কনফিডেন্সিয়ালিটি মেনটেন করেছি, যার জন্য এটা আমি থামাতে পারি। এটা থেকে কংক্রিট একটা আইডিয়া আয়নাঘর সম্পর্কে জেনারেল ওয়াকার দিতে পারত, কিন্তু জেনারেল ওয়াকার সেটা করে নাই। জেনারেল ওয়াকার কি সেটা এখন করতে পারে? অবশ্যই পারে। জেনারেল ওয়াকার যদি এসে বলে যে আমি আর্মি চিফের দায়িত্ব নেওয়ার পরেও বাংলাদেশ আর্মিকে আদেশ দেওয়া হয়েছিল জনগণের উপরে গুলি করার, 2-4টা জায়গায় ধরনের ইনসিডেন্ট হয়েছে, এটা নিয়ন্ত্রণের বাইরে ছিল, আমি অনুধাবন করেছি যে আমি আমার জনগণের বুকে গুলি ছুড়বো না, এর জন্য আমি আমার পলিসি চেঞ্জ করেছি, এ ধরনের ব্যাখ্যা জেনারেল ওয়াকার দিতে পারত, কিন্তু সেটা সে করে নাই।